উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার, পঞ্চম অধ্যায়, সমকালীন সামাজিক আন্দোলনসমূহ। আজকের বিষয় চিপকো আন্দোলনের ঘটনাক্রম। এর আগের অন্যান্য ভিডিওতে আমি চিপকো আন্দোলনের সংজ্ঞা, কারণ, পটভূমি, বৈশিষ্ট্য, প্রকৃতি, প্রভাব সব কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে আলোচনা করে দিয়েছি। এই উত্তরটা মূলত বর্ণনামূলক, অর্থাৎ আমরা যে কারণ বা প্রভাব পড়লাম, অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল, কোন কারণে ঘটেছিল সেটা তো আগেই জেনে নিয়েছি, কিন্তু কি কি ঘটনাকে চিপকো আন্দোলন বলা হয় সেই জিনিসটা আমরা জানতে পারবো এই উত্তরটার মাধ্যমে। উত্তরটা মূলত বর্ণনামূলক, কোথায় কি ঘটেছিল, জাস্ট সাল এবং ঘটনার প্রভাব এবং কারা মূল নেতৃত্বে ছিলেন সেই বিষয়টাই হাইলাইট করার প্রয়োজন আছে। আর কিছু এক্সট্রা এখানে বোঝার মতো কিছু নেই, তার জন্য আমি শুধু উত্তরটা পড়ে দিচ্ছি। উত্তরটা শুরু করছি। প্রশ্ন: চিপকো আন্দোলনের ঘটনাক্রম, কর্মসূচি বা কার্যপ্রণালী ব্যাখ্যা করো। উত্তর: ভূমিকা। চিপকো আন্দোলন হল 1973 সালে উত্তরাখণ্ডের অর্থাৎ তৎকালীন উত্তরপ্রদেশের গড়ওয়াল অঞ্চলে উন্নয়নমূলক প্রকল্প ও পরিবেশ সংরক্ষণের মধ্যকার দ্বন্দ্ব থেকে উদ্ভূত এক নাগরিক সামাজিক আন্দোলন, যা বাণিজ্যিক স্বার্থে নির্বিচারে গাছ কাটা ও স্থানীয় বনজ সম্পদের বাণিজ্যিক শোষণের ফলে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন, জীবিকা ও পরিবেশের ভারসাম্য বিপন্ন হওয়ার প্রতিক্রিয়া হিসেবে স্থানীয় অধিবাসী, বিশেষ করে নারী সম্প্রদায়ের সহযোগিতায় সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভট্ট, গৌরা দেবী, সুদেশা দেবী, সরলা বেহেন, মীরা বেহেন, ঘনশ্যাম রাতুরি প্রমুখ নেতৃবৃন্দের দ্বারা পরিচালিত কিছু গণভিত্তিক, অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত ও অহিংস প্রতিবাদের সমষ্টি, যাদের লক্ষ্য ছিল স্থানীয় সম্প্রদায়ের বনকেন্দ্রিক জীবন ও জীবিকার অধিকার প্রতিষ্ঠা এবং পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবস্থাপনা। প্রধান ঘটনাক্রম: চিপকো আন্দোলন কোনো একদিনের আকস্মিক প্রতিবাদ ছিল না, বরং এটি ছিল দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা ও পরিবেশগত সংকটের ফলস্বরূপ গড়ে ওঠা এক ধারাবাহিক গণ আন্দোলন। এই আন্দোলনের প্রতিটি ধাপে গ্রাম স্তরে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ, নারী নেতৃত্বের উত্থান, অহিংস কৌশলের প্রয়োগ এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রের নীতিগত হস্তক্ষেপ, এই সমস্ত ধাপের মধ্যেই একটা সুস্পষ্ট বিবর্তন লক্ষ্য করা যায়। পূর্বসূরি বা প্রতীকী সূত্রপাত: 1730 সাল, মারোয়ার, রাজস্থান, নেতৃত্বে অমৃতা দেবী বিষ্ণোই। 1730-এর দশকে রাজস্থানের মারোয়ার অঞ্চলে স্থানীয় জমিদারের লোকেরা গ্রামবাসীদের কাছে পবিত্র খেজুরি গাছ কাটতে এলে অমৃতা দেবী বিষ্ণোই এর প্রতিবাদ করেন। এর পরিণতিতে তাকে 3 কন্যাসহ নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনার প্রতিবাদে বিষ্ণোই সম্প্রদায়ের শত শত মানুষ গাছকে আলিঙ্গন করে দাঁড়ায় এবং কুঠারের আঘাতে প্রাণ বিসর্জন দেয়। এই ঘটনার সঙ্গে চিপকো আন্দোলনের সরাসরি কোনো যোগাযোগ না থাকলেও এই ঐতিহাসিক আত্মত্যাগই পরবর্তীকালে 1970-এর দশকে চিপকো আন্দোলনের আদর্শিক ভিত্তি হয়ে ওঠে। চিপকো শব্দের অর্থ আলিঙ্গন করা। গাছকে আলিঙ্গন করে রক্ষা করার প্রতীকী অর্থেই এই নামকরণ। অর্থাৎ এই আন্দোলন চিপকো আন্দোলনের সঙ্গে কোনোভাবে সম্পর্কযুক্ত নয়, কিন্তু গাছকে জড়িয়ে ধরে যে গাছ রক্ষা করা যেতে পারে এই কনসেপ্টটা এই ঘটনার মাধ্যমে এসেছিল। প্রারম্ভিক পর্যায় 1960 থেকে 1972। উল্লেখ্য যে আমরা জানি 1970-এর দশক থেকেই মূলত চিপকো আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু এটা হচ্ছে চিপকো আন্দোলন শুরুর আগে গণসংগঠন কিভাবে হয়েছিল তার বর্ণনা, যা শুরু হয়েছিল 1960 থেকে 1972-এর মধ্যে। আদর্শিক ভিত্তি: 1. উত্তরাখণ্ড সর্বোদয় মণ্ডল, 1961, সরলা বেহেন। উত্তরাখণ্ডের গান্ধীবাদী নেত্রী সরলা বেহেনের উদ্যোগে 1961 খ্রিস্টাব্দে উত্তরাখণ্ড সর্বোদয় মণ্ডল তৈরি হয়। সংগঠনটি সমাজ সংস্কারের পাশাপাশি স্থানীয় মানুষের বনজ সম্পদের অধিকার রক্ষায় সচেতনতা ও সংগঠিত জনমত গড়ে তোলে।
বননীতি ও ঠিকাদারি ব্যবস্থার বিরোধিতায় তারা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় 1972 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে এই অঞ্চলে একটি ঐতিহাসিক পদযাত্রার সূচনা হয়। এই পদযাত্রার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী প্রথমবারের মতো সংগঠিতভাবে তাদের জীবিকা, পরিবেশ ও অরণ্যের অধিকার নিয়ে রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করে, যা পরবর্তীকালে চিপকো আন্দোলনের ভিত্তি রচনা করে। আমরা জানি যে হিমালয়ের কুমায়ুন অঞ্চলে বা গড়োয়াল অঞ্চলে ব্রিটিশ শাসনকাল থেকেই বনজ সম্পদকে সরকার অধিগ্রহণ করার চেষ্টা করেছিল এবং সেই অঞ্চলের স্থানীয়রা এর বিরোধিতা করছিল। তাই স্বাধীনতার পরে যখন এই অঞ্চলের বন সম্পদ সংরক্ষণে এবং বন সম্পদের ওপর এই অঞ্চলের স্থানীয়দের অধিকার সংরক্ষণের ব্যাপার এলো, তখন বিভিন্ন ছোটোখাটো গোষ্ঠী গড়ে ওঠে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল উত্তরাখণ্ড সর্বোদয় মণ্ডল। এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল 1961 সালে সরলা বেহেনের নেতৃত্বে। এই প্রতিষ্ঠানটি অন্যান্য ধরনের শিক্ষা বিস্তার বা কুসংস্কার রোধ এরকম সামাজিক সংস্কারের কাজ অনেক করেছিল। তার সঙ্গে সঙ্গে এই বন সংরক্ষণ এবং বনের ওপর বা বনজ সম্পদের ওপর স্থানীয়দের অধিকার সংরক্ষণের বিষয়েও এই সংগঠন সোচ্চার হয় এবং এই সংগঠনের অনেক কাজের মধ্যে যে কাজগুলো ছিল মূলত জনমত গঠন করা বা জনসচেতনতা বৃদ্ধি করা, সেই কাজগুলোর সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য কাজ হলো 1972 সালের ডিসেম্বর মাসে ঐতিহাসিক পদযাত্রা, যার মাধ্যমে আরও জনমতকে জোরদার করা হয় এবং এই ঐতিহাসিক পদযাত্রার মাধ্যমে এই বন সংরক্ষণের বিষয়টার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হয়। দ্বিতীয় উদ্যোগ হলো দশৌলি গ্রাম স্বরাজ্য মণ্ডল, 1964, চণ্ডীপ্রসাদ ভট্ট। 1964 খ্রিস্টাব্দে উত্তরাখণ্ডের চামোলি জেলার চণ্ডীপ্রসাদ ভট্ট দশৌলি গ্রাম স্বরাজ্য মণ্ডল নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্থাপন করেন, যা চিপকো আন্দোলনের সাংগঠনিক ভিত্তি গড়ে তোলে। এর মূল উদ্দেশ্য ছিল 1. সরকারি নিয়ন্ত্রণ ও বন কর্মকর্তাদের একচেটিয়া ক্ষমতার বিরুদ্ধে স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, অর্থাৎ গ্রাম স্বরাজের প্রতিষ্ঠা। 2. স্থানীয় মানুষের হাতে বন, জল ও প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ। 3. স্বনির্ভর গ্রামীণ অর্থনীতি গড়ে তোলা। 4. বনভিত্তিক ক্ষুদ্র শিল্প যেমন কাগজ, দড়ি, হস্তশিল্প উন্নয়ন এবং স্থানীয় অদক্ষ বা অর্ধদক্ষ নির্মাণ শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এবং 5. পরিবেশ সংরক্ষণ ও সামাজিক ন্যায় বিচার একসাথে প্রতিষ্ঠা করা। সোজা ভাষায় এই সংস্থাটার লক্ষ্য ছিল বন সংরক্ষণ করা এবং বনের ওপর স্থানীয়দের অধিকার সংরক্ষণ করা এবং সেই অধিকারের মাধ্যমে স্থানীয়দের একটা স্থিতিশীল কর্মসংস্থানের ব্যবস্থা করা। গান্ধীজির সর্বোদয় আন্দোলনের আদর্শ অনুসরণ করে 1970-এর দশকের গোড়ায় সংগঠনটি বন বিভাগ ও সরকারের কাছে বনসম্পদের ওপর স্থানীয় ক্ষুদ্র শিল্প সংস্থাগুলির অগ্রাধিকার প্রতিষ্ঠার দাবি জানায়, কিন্তু সরকারের অনীহা তাদের আন্দোলনে নামতে বাধ্য করে। অর্থাৎ এদের মূল বক্তব্য ছিল বনজ সম্পদ মূলত স্থানীয়দের ছোট ছোট শিল্পের জন্য ব্যবহার করার অনুমতি সরকার যেন দেয় এবং সেই বনজ সম্পদের ওপর বহিরাগতদের অধিকারের যেন লাইসেন্স কম করা হয়। কিন্তু সরকার তাদের কথা শোনেনি, তাই তাদের মধ্যে আন্দোলন করার একটা মনোভাব তৈরি হয়েছিল। তখনও আন্দোলন পুরোপুরি শুরু হয়নি। এরপর আসছে আন্দোলনের সূচনা, চিপকো আন্দোলনের সূচনা। 1. মণ্ডল গ্রামের প্রথম প্রতিরোধ, 1973। অলকনন্দা নদী উপত্যকার চামোলি জেলার মণ্ডল গ্রামে, মানে উত্তরাখণ্ডের মণ্ডল গ্রামে, বন দপ্তর স্থানীয়দের বনজ সম্পদ ব্যবহারের অনুমতি না দিয়ে বাইরের একটি বেসরকারি ঠিকাদারকে 300টি অ্যাশ গাছ, যেটা প্রয়োজনীয় গাছ ছিল, তা কাটার অনুমতি দিলে গ্রামবাসীরা, বিশেষত দশৌলি গ্রাম স্বরাজ্য মণ্ডল এর সদস্যরা
সুন্দরলাল বহুগুণা ও চণ্ডীপ্রসাদ ভট্টের নেতৃত্বে গাছ জড়িয়ে ধরে প্রতিরোধ করে এবং স্থানীয়দের চাপে বন বিভাগ অবশেষে অনুমতি বাতিল করে। এই ঘটনাই প্রথম সংগঠিত অহিংস পরিবেশ আন্দোলনের সূচনা ঘটায়। এই চিপকো আন্দোলনের মূল সূচনা ঘটেছিল 1973 সালে মণ্ডল গ্রামের প্রতিরোধের মাধ্যমে। আগের যে ঘটনাগুলো ছিল, যেটা মূলত আমরা রাজস্থানের মারোয়ারের ঘটনা বললাম, সেখান থেকে জাস্ট এই কনসেপ্টটা তোলা হয় যে গাছকে আলিঙ্গন করে গাছ রক্ষা করা যেতে পারে। এছাড়াও উত্তরাখণ্ড সর্বোদয় মণ্ডল বা দশলী গ্রাম স্বরাজ্য মণ্ডল, এরাও মূলত সংগঠনটা গড়ে তুলতে কাজে লেগেছিল বা জনমত গঠন করতে এবং জনসচেতনতা বৃদ্ধির কাজে লেগেছিল। কিন্তু মূলত সরকারের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ বা প্রথম প্রতিবাদ হয়, যেটাকে আন্দোলন বলা হয়, সেই আন্দোলনের সূচনা ঘটে মণ্ডল গ্রামে। এই মণ্ডল গ্রামের অধিবাসীরা অ্যাশ গাছ থেকে রেসিন আর তারপিন তেল তৈরি করত। এইভাবেই ছোটোখাটো কাজ করার মাধ্যমেই তারা জীবিকা নির্বাহ করত। তাই অ্যাশ গাছটা তাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সরকার এই সময় তাদের ওই অ্যাশ গাছের অনুমতি না দিয়ে, তারা অ্যাশ গাছ যাতে ব্যবহার করতে পারে তার জন্য সরকারের কাছে রিকোয়েস্ট করেছিল বা আবেদন করেছিল। কিন্তু সরকার তাদের সেই রিকোয়েস্ট বা আবেদন মানেনি। তা না মেনে সরকার বাইরের একটি সংস্থাকে 300টা অ্যাশ গাছ কাটার অনুমতি দিয়ে দেয়। তার ফলে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয় এবং এই দশলী গ্রাম স্বরাজ্য মণ্ডল, যা চণ্ডীপ্রসাদ ভট্টের নেতৃত্বে গড়ে উঠেছিল, তার সদস্যরা সুন্দরলাল বহুগুণা, যিনি ছিলেন পরিবেশবিদ, ও চণ্ডীপ্রসাদ ভট্টের নেতৃত্বে গাছকে জড়িয়ে ধরে প্রতিবাদ করে। মানে ওই 300টা গাছ তারা কাটতে দেয়নি এবং স্থানীয়দের চাপে অবশেষে বন বিভাগ ওই গাছ কাটার পারমিশন বাতিল করতে বাধ্য হয়। এই ঘটনা থেকেই মূলত সংগঠিত পরিবেশ আন্দোলন, যা অহিংস পদ্ধতিতে ঘটেছিল, তার সূচনা ঘটে বা বলা যেতে পারে চিপকো আন্দোলনের সূচনা ঘটে। দ্বিতীয় ঘটনা ছিল গোপেশ্বর প্রতিবাদ 1973। চামলের গোপেশ্বর শহরে ঠিকাদারি সংস্থাকে ক্রীড়া সামগ্রীর জন্য অ্যাশ গাছ কাটার অনুমতি দেওয়ার প্রতিক্রিয়ায় চণ্ডীপ্রসাদ ভট্ট ও সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে স্থানীয় নারী পুরুষ সম্মিলিতভাবে বন বিভাগের দপ্তরের সামনে বিক্ষোভ করেন, যার ফলস্বরূপ অনুমতি স্থগিত হয়। এই ঘটনা থেকে গাছকে জড়িয়ে ধরে রক্ষা করার ধারণাটা স্পষ্ট হয়। অর্থাৎ প্রথমটা আন্দোলনের সূত্রপাত ছিল এবং দ্বিতীয়টা আন্দোলনের প্রতীককে, যে গাছ জড়িয়ে ধরে গাছকে রক্ষা করা, এই যে প্রতীকটা, এই প্রতীকী কাজটাকে সবার সামনে তুলে ধরে। 3. রেনি গ্রাম আন্দোলন 26শে মার্চ 1974। গৌরাদেবী। চামোলি জেলার যোশীমঠের নিকটবর্তী রেনি গ্রামে স্থানীয় পুরুষদের একটি কাজের অছিলায় অন্যত্র ডেকে নিয়ে পুরুষরা বাইরে থাকাকালীন বনকর্মীরা গাছ কাটতে এলে গৌরাদেবী সহ গ্রাম্য নারীরা গাছকে জড়িয়ে ধরে কুঠারদের বাধা দেন। পরের দিন স্থানীয় কর্মকর্তারা পৌঁছে কাজ বন্ধের আদেশ দেন। এই ঘটনার 2 বছরের মধ্যে রেনি বনে 10 বছরের জন্য গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা জারি হয়। এই ঘটনা থেকেই নারীদের সক্রিয় নেতৃত্বে আন্দোলনের বিস্তার ঘটে এবং আন্দোলন জাতীয় স্তরে পরিচিতি পায়। অর্থাৎ এতদিন আন্দোলনটা পুরুষরা চালাচ্ছিল এবং এই বিষয়টার বুঝে যারা গাছ কাটবে তারা এরকমই একটা বাহানা তৈরি করে যে পুরুষদের গ্রামের বাইরে যেতে হয় এবং তারা সেই সুযোগে গাছ কাটার চেষ্টা করে। কিন্তু গৌরাদেবী সহ অন্যান্য নারীরা এই কাজে বাধা দেয় এবং এখান থেকেই চিপকো আন্দোলন নারীর নেতৃত্বে গড়ে ওঠা পরিবেশ আন্দোলন রূপে বিশ্বে পরিচিতি লাভ করে। পরবর্তী ঘটনা আদবানি বন রক্ষা 1977, ধুমসিং নেগি ও বিমলা বেহেন। টিহরি গাড়োয়াল জেলার ঋষিকেশের নিকটবর্তী নরেন্দ্রনগর আদবানি বনাঞ্চলে বন বিভাগের লোক গাছ কাটতে এলে ধুমসিং নেগি ও বিমলা বেহেনের নেতৃত্বে গ্রামের নারীরা এগিয়ে আসেন এবং বিশেষ করে পবিত্র সুতোকে রাখি হিসেবে গাছের গায়ে বেঁধে গাছগুলিকে প্রতীকী ভাই হিসেবে রক্ষা করার অঙ্গীকার করেন। এই শক্তিশালী সংবেদনশীল সাংস্কৃতিক প্রতীকী প্রতিবাদ বনকর্মীদের পিছু হটতে বাধ্য করে।
আন্দোলনের শৃঙ্খলাবদ্ধ ও দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতা এর মাধ্যমে প্রকাশ পায়। আমরা সংজ্ঞার সময়ই বলে রেখেছি যে এই আন্দোলন কোনো একটা সংগঠিত ধারাবাহিক আন্দোলন নয়, বিভিন্ন অঞ্চলে ছোট ছোট করে আন্দোলন সংগঠিত হয়েছিল আলাদা আলাদা নেতা বা নেত্রীর নেতৃত্বদানের মাধ্যমে। সেরকমই একটা জায়গা ছিল ঋষিকেশের নিকটবর্তী নরেন্দ্রনগর। এখানকার আদবানি বনাঞ্চলে যে প্রতিবাদটা হয়েছিল তা হয়েছিল ধুমসেন নেগি ও বিমলা বাহিনীর নেতৃত্বে। কিন্তু এই প্রতিবাদটার মূল যে বৈশিষ্ট্য হলো সেটা হলো গাছগুলোকে তারা রাখি পরিয়েছিল এবং গাছগুলোকে নিজের ভাই হিসেবে মনে করে তারা গাছগুলো রক্ষা করার প্রতিশ্রুতি নিয়েছিল। এবার এই রাখি বন্ধনটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা সেন্টিমেন্টাল ইস্যু। যেমন দীর্ঘকাল ধরে হিন্দু বোনেরা ভাইদের রাখি বেঁধে আসছে, ঠিক তেমনই যখন স্বাধীনতা হয়েছিল, এটা কিন্তু স্বাধীনতার পর ঘটনা, স্বাধীনতা সংগ্রামের সময় রবীন্দ্রনাথও রাখি বন্ধনের মাধ্যমে হিন্দু মুসলিম ঐক্য গঠন করার চেষ্টা করেন। তাই রাখিটা সব দিক থেকেই ভারতের পক্ষে একটা সেন্টিমেন্টাল ইস্যু। এই সেন্টিমেন্টাল ইস্যু এবং গাছকে আপন মনে করার একটা আলাদাই স্তর, যেখানে গাছকে আমরা ভাই মনে করছি, সেই স্তরে নিয়ে গিয়ে প্রতীকের মাধ্যমে ওই রাখি বন্ধনটাকে প্রতীক বানিয়ে তার মাধ্যমে প্রতিবাদ করার একটা বিষয়টা এই আন্দোলনের মাধ্যমে প্রকাশ পায়। এছাড়াও এই আন্দোলনটা যে একটা শৃঙ্খলাবদ্ধ আন্দোলন এবং দীর্ঘস্থায়ী আন্দোলন, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে হলেও আন্দোলনের মধ্যে যে একটা যোগসূত্র আছে সেটা ধরা পড়ে এই ঘটনার মাধ্যমে। পরবর্তী ঘটনা ঘটেছিল সুন্দরলাল বহুগুণার ঐতিহাসিক পদযাত্রা 1977 থেকে 78। আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়া, নতুন অঞ্চলে সংগঠন গড়ে তোলা এবং তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে বহুগুণা 5000 কিমি পায়ে হেঁটে সমগ্র গড়ওয়াল ও কুমায়ুন অঞ্চল পরিভ্রমণ করেন, যা এই আন্দোলনকে একটি গণ আন্দোলনে পরিণত করে এবং বৃক্ষরক্ষার বিষয়ে গণসচেতনতা তৈরি করে। পরবর্তী ঘটনা ঘটেছিল বাদিয়াগড় প্রতিবাদ। তিহারি গাড়োয়াল জেলার বাদিয়াগড়ে সরকার কর্তৃক বৃক্ষছেদনের বড় পরিকল্পনা গ্রহণের প্রতিবাদে ধারাবাহিক বিক্ষোভ শুরু হয়। এরই ধারাবাহিকতায় গান্ধীবাদী পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা 1979 সালের 9 জানুয়ারি থেকে আমৃত্যু অনশন করেন। 11 দিন অনশন চলার পর বহুগুণা ও তার কয়েকজন সমর্থককে গ্রেফতার করা হয়। যদিও কিছুদিন বাদে সুন্দরলাল বহুগুণার গ্রেপ্তারির প্রতিক্রিয়ায় হাজার হাজার মানুষ সমবেত হলে জনমতের চাপে তাদের মুক্তি দেওয়া হয়। অর্থাৎ এই ঘটনার প্রায় শেষের দিক এইভাবেই চলে আসে, যেখানে বিভিন্ন ছোটোখাটো তেহরি, ডুংরি, চামলি এই সমস্ত জেলার বিভিন্ন গ্রামে ছোটোখাটো আন্দোলন শুরু হয়। কিন্তু তারপর সুন্দরলাল বহুগুণা একটা পদযাত্রার মাধ্যমে যেন আন্দোলনকে একই সুতোয় গাঁথেন। ঠিক এরই পরবর্তী পর্যায়ে গিয়ে বাদিয়াগড়ে যখন আন্দোলন শুরু হয় তখন সুন্দরলাল বহুগুণা আমৃত্যু অনশন করার পরিকল্পনা নেন। 11 দিন অনশন চলার পর তাদের গ্রেপ্তার করা হয়। যদিও গ্রেপ্তারের প্রতিবাদে হাজার হাজার মানুষ সমবেত হওয়ায় আলটিমেটলি তাদের ছেড়ে দিতে সরকার বাধ্য হয়। এইভাবে আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়ে। এবার আসছে আন্দোলনের বিস্তার। 1975 থেকে 1977 সাল। এছাড়াও যোশীমঠ ও সঞ্চারীধর অরণ্য অঞ্চলে এবং 1980 সালের ডুংরি পেইনতলি অঞ্চলে ঠিকাদাররা বৃক্ষচ্ছেদনে উদ্যোগী হলে, এছাড়াও বহু অঞ্চলে ঠিকাদাররা বৃক্ষচ্ছেদনে উদ্যোগী হলে আন্দোলনকারীরা সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে। উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানে যেমন তেহরি, উত্তরকাশী, পিথারগড়, চামোলি জেলায় সুন্দরলাল বহুগুণা, ধুমসিং নেগি, চণ্ডীপ্রসাদ ভট্টের নেতৃত্বে আন্দোলন ছড়িয়ে পড়ে। সুন্দরলাল বহুগুণার পদযাত্রা ও গান আন্দোলনকে জাতীয় স্তরে পরিচিত করে। এইভাবে পুরো আন্দোলন ছড়িয়ে যায়। এইবার আসছি আন্দোলনেরই শেষ পর্যায়ে, যেখানে সত্যিই এই আন্দোলন ধীরে ধীরে সাফল্যমণ্ডিত হওয়ার দিকে যাত্রা শুরু করে।
এক হলো সরকারি তদন্ত ও নীতির পরিবর্তন 1977 থেকে 80। আন্দোলনের চাপে পড়ে সরকার অর্থাৎ উত্তরপ্রদেশের নন্দন বহুগুণা সরকার আন্দোলনকারীদের দাবি খতিয়ে দেখার জন্য উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর বীরেন্দ্র কুমারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। বক্তব্য শোনার পর কমিটি চিপকো আন্দোলনকারীদের যুক্তির সমর্থন করে সরকারের কাছে রিপোর্ট পেশ করে। অর্থাৎ এই রিপোর্টটা আন্দোলনকারীদের পক্ষে পজিটিভ রিপোর্ট ছিল, পক্ষের রিপোর্ট ছিল। এরপর রাজ্য ও জাতীয় পর্যায়ে প্রভাব 1977 থেকে 1980। এক, চিপকো আন্দোলনের ফলে সৃষ্ট জনমতের প্রতিক্রিয়ায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1980 খ্রিস্টাব্দে হিমালয় সংলগ্ন বনভূমিতে গাছ কাটায় 15 বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেন। ফলস্বরূপ সরকারের বন সংরক্ষণ নীতি শক্তিশালী হয়। পরে উত্তর ভারতের হিমাচল প্রদেশেও এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। 2, এই আন্দোলনের চাপে সরকার উত্তরাঞ্চলের ভাগীরথী অববাহিকা অঞ্চলে রাসায়নিক দ্রব্য তৈরির জন্য প্রদত্ত লাইসেন্স বাতিল করতে এবং বদ্রীনাথ মন্দিরের 15 কিলোমিটারের ওপরে ব্যারেজ নির্মাণের পরিকল্পনা বন্ধ রাখতে বাধ্য হয়। এবং 3, সামাজিক বনায়ন বন সংরক্ষণ আইন 1980 এবং বন নীতির পথ তৈরি করে এই আন্দোলন। অর্থাৎ এই আন্দোলনের ফলে সরকার গাছ কাটা বা পরিবেশ ধ্বংস করার সমস্ত পরিকল্পনা থেকে নিজেকে বিরত করে। এক কথায় বলতে গেলে এটাই। আর সেটা শুধু সেই সময়কালের জন্য নয়, ভবিষ্যতেও এই বিষয়টাকে মাথায় রেখেই সরকার নিজের সমস্ত পদক্ষেপ নেয়। এরপর আসছি উপসংহারে। চিপকো আন্দোলনের ঘটনাক্রম বিশ্লেষণ করলে দেখা যায় কিভাবে স্থানীয় প্রতিরোধ থেকে একটি জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলনের জন্ম হয়। চিপকো আন্দোলন প্রমাণ করে যে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ, নৈতিক, অহিংস ও শান্তিপূর্ণ পদ্ধতিতে পরিচালিত প্রতীকী ও সৃজনশীল প্রতিবাদ রাষ্ট্র ও কর্পোরেট শক্তির বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তুলতে পারে। অর্থাৎ ছোট্ট বিষয় থেকে একটা জাতীয় স্তরের আন্দোলন গঠন এবং অহিংস পদ্ধতিতে সাধারণ মানুষের বিক্ষোভের থেকে সরকারের নীতির পরিবর্তন করা, এই প্রত্যেকটা ক্ষেত্রেই চিপকো আন্দোলন সাফল্যমণ্ডিত হয়েছিল। চিপকো আন্দোলনের মাধ্যমে উন্নয়নের এক বিকল্প ধারণা সামনে আসে, যেখানে প্রাকৃতিক সম্পদের মালিকানা ও ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ অপরিহার্য বলে স্বীকৃত হয়। ফলে চিপকো আন্দোলন শুধুমাত্র বন রক্ষায় সীমাবদ্ধ না থেকে আধুনিক পরিবেশ আন্দোলনের তাত্ত্বিক ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উন্নয়ন বনাম পরিবেশ দ্বন্দ্বকে নতুনভাবে ব্যাখ্যা করার সুযোগ সৃষ্টি করে। এই হলো চিপকো আন্দোলনের ঘটনাক্রম। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, অন্যদের সঙ্গে শেয়ার করো এবং এই রকম উত্তর জানতে ইচ্ছে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।